মাননীয় প্রধানমন্ত্রী, আমরাও ভেতর থেকে বারবার শুধু চিন্তা করছিলাম যে কেউ হয়তো আসবে, কিন্তু কেউ আসলো না। তারপরে তারা এর মধ্যে কিছু কিছু অফিসার চলে গেল দরবার থেকে। শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরোয় আসলাম, আমাদেরকে বলল আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে উপর দিয়ে যান। আমরা সব যারা মহাপরিচালককে মধ্যেখানে রেখে আমরা যখন আগাচ্ছি, ওরা বলল এই সুরের বাচ্চারা সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল লাইন করাইছস, এখন জাস্ট গোল করে সিঙ্গেল লাইন হোক। অটোমেটিক ভাবে কিভাবে জানি না মহাপরিচালক সামনে চলে গেলেন, সিনিয়র আমরা 12 জন দাঁড়াই গেলাম। আমরা হাত উপর আগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার, তারা বলছিল স্যার আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে এগিয়ে যান। আমরা সব এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নেওয়া হলো। নিয়ে আমরা পিছনের গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম আমার মহাপরিচালক এই গেটের বাইরে পা দিয়েছে, 4 জন বাইরের থেকে লোক এসে 4টে গুলি করলো আমার মহাপরিচালকের বুকে। এখানে লাগলে উনি ডাক কাপড় পড়ে গেলেন, ওখানে একদম সাথে সাথে আমার সামনে পড়ে গেলেন। কেন আমার মহাপরিচালক মরবে আমার সামনে? আমরা দৌড়াই যেতে গেলাম, এই ছোট বাচ্চা তোরা যদি কেউ একটা আঘাত সবারই গুলো। তারপরে বুঝতে পারি নাই কে কোন দিক দিয়ে গুলি করতে, একটা গুলি আমার এখান দিয়ে বেরিয়ে গেল, জাস্ট টাচ করে আমি মাটিতে পড়ে গেলাম। আমি তার ক্রলিং করে পাশে ছিল টয়লেট বা বাথরুমের মধ্যে আমি ঢুকে গেলাম। তারা যে কিভাবে হত্যা করেছে, তারপরে আমাকে যখন আবার বাথরুমের মধ্যে পেল, বাথরুমের মধ্যে তারা দরজা না খুলেই 7টা ফরফর করে ফায়ার করলো। যেহেতু তারা দরজা খুলে নাই, গুলিটা লাগে নাই। তারপর যেন আমাকে ধরে বের করে নিয়ে গেল। ম্যাডাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম দিদি থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল, শুধু তারা মারে নাই, বিক্ষত করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সেনাবাহিনী করাতেন, ওদের এত সাহস ছিল না, ওরাকে এত সাহস করে মারতে পারতো না। তারা শক্ত হয়েছে বেলা 1টা-1.5টার পরে তারা শক্ত ডেকে গেছে। তার আগে পর্যন্ত কোনো লিডারশিপ ছিল না, যে জানতে পারছিল সে তার কাজ করতেছিল। আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানাতে সম্পূর্ণ ভুল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আপনার কাছে অনুরোধ, আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের যে চিন্তা করে করেন নাই। আমার প্রশ্ন, আমরা 168 জন অফিসার ওদের মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম না, 7.5 থেকে 9,000 সৈন্য আপনাদের ছাদ থেকে বেরিয়ে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এই একটি উত্তর দেন। আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু ভাই একটু চুপ করো ভাই, আর সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার যত নিজস্ব এসবি আছে, আমাকে একটু উত্তর দেন। এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 840 জন একটা ব্যাটালিয়ান রেজিস্ট্যান্ট, 4টা ব্যাটালিয়ান ছিল, ধরে নিলাম 4-8 3200, হেডকোয়ার্টার ব্যাটালিয়নের 1200-র উপরে সৈনিক ছিল, 2200-2500 সৈনিক আসছিল বিডিআর সুতুলতে, বিভিন্ন অ্যাটাচমেন্ট, সিএনএর কাছে, সিগন্যাল সেক্টর আছে, সব মিলে 9 থেকে 10,000 সৈন্য ছিল। 9,000-10,000 মধ্যে ফ্যামিলি ছিল। আমার প্রশ্ন, এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল? কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আমাকে উত্তর জানতে আমি আপনাকে শুধু এটাই জানতে চাই যে কিভাবে এক রাতের মধ্যে হাজার হাজার সৈন্য বাইরে চলে গেল, আর আমরা 150 জনের অফিসার বাইরে হতে পারলাম না। আর কিছু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ধীর স্থির সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টেড অফিসারগুলো মারা গেল। মানুষ মুরগিকে ওভাবে মারে না, ওইভাবে জবাই করে না, তারা যেভাবে মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একদম সাক্ষী, অনেকেই আছে সাক্ষী, এর মধ্যে আমি একজন, আমি দেখেছি। আল্লাহ কেন আমাকে বাঁচাচ্ছে আমি জানি না, হয়তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। সবাই বলে বলতেই পারতো না কেন মানলো বন্ধু তারা, কিন্তু আপনারা কিছু করলেন না। আমার এত সেনাবাহিনী, এনডিসি, পিএসসি, আরসিবিএস
শুধু ঘরের এসি রুমে বসে অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য। এই অ্যাপ্রিসিয়েশন লিখে কি হবে যদি ফিল্ডে ক্রিকেট না করতে পারি? কি হবে মাননীয় প্রধানমন্ত্রী? আপনারা কি আমাদেরকে ক্রিপিল করে রাখতে চান? একটা অফিসার এসে বলল যে সেনাবাহিনী চলে, তার মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা সেকেন্ড লেফটেন্যান্টকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সেগুলো দিতে পারবে। একজন সেকেন্ড লেফটেন্যান্টকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ও বলে দিতে পারবে এমএসের মতো যে এই কয়েকজন জেনারেল বাড়ি চলে যাবে। আবার বিএনপি পাওয়ারে আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে, কোন কোন ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ওই সেকেন্ড লেফটেন্যান্ট বলে দেবে। কেন মাননীয় প্রধানমন্ত্রী? কেন এই জেনারেলরা প্রমোশন করে বসে যাদেরকে আনফিট করেছে প্রমোশন 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট থেকে ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার করে দিবে। এত কি মারামারি করলো করতে তারা তারা 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে গেল। কিভাবে 4-5 বছর তাদের প্রমোশন দেন নাই? কিভাবে দিলেন? কারণ এটা পলিটিক্সের জন্য। আপনাদের পলিটিক্সের জন্য দেওয়া হয় না। আপনি ডিডিএফআই বানিয়েছেন, ডিডিএফআই একটা লিস্ট নিয়ে আসে, নট ক্লিয়ার নট ক্লিয়ার নট ক্লিয়ার কি স্যার? আমরা দেশের জন্য কাজ করতে কি নট ক্লিয়ার কি নট ক্লিয়ার কি মনে রেখো। বললাম প্লিজ, আমি তোমাদের কথা সব বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিডিএফআই এর প্রধান একটা লিস্ট নিয়ে যান, সেখানে মাননীয় সেনাপ্রধান এবং আমাদের বিজ্ঞ যারা জেনারেল থাকেন ট্রিপল কিছু করার নাই। ডিডি প্রধান যা বলেন যে এই কয়টা নাম তার নট ক্লিয়ার। যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকারের আমলে বা বিএনপি সরকারের আমলে, তাহলে আমাদের চাকরিতে রেখে লাভ কি? চাকরিতে লেগে লাভ কি? আমাদেরকে বলা হচ্ছে, আমরা যখন জিজ্ঞেস করতেন স্যার প্রমোশন কেন হলো না, তো সমস্যা হচ্ছে। সমস্যা কিসের স্যার? আমি চাকরি করছি দেশের জন্য, সমস্যা কোথায় স্যার? আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিবিদ বানিয়েন না। একটা নিয়ম বানান, যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে। আপনি আসছেন, এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা আমাদের এক আগের সিনিয়র অফিসার ছিলেন, এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার পোস্টিং করবেন, উনি যা বলবেন তারটাই হবে। তারাই বলে তাহলে আবার এরকম দরকার কেন? ভাই দাঁড়াও, দাঁড়াও, বলতে দাও। তাহলে পরে ওনাকে এমএস বানাই দেন, সামরিক উপদেষ্টা তো দরকার নেই, ওনাকে আবার চাকরিতে ঢোকা এমএস বানাই দেন। উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবে, অমুক জেনারেল ওখানে যাবে, অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবে, যে লেফটেন্যান্ট কর্নেল, আমার একটা প্রশ্ন, যে লেফটেন্যান্ট কর্নেলকে এই জেনারেলরা প্রমোশন দেন নাই আমাদের সিনিয়ররা, যে কারণেই হোক, আপনি আসার সাথে সাথে 15 দিনের মধ্যে আপনার রেজিমেন্টের ডেপুটি কমান্ডেন্ট করা হলো কেন? আমার প্রশ্ন দেন। পিডিআর রেজিমেন্টের উনি ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেলেন, কিন্তু গত 5 বছর ধরে জানি উনি আমাদের সাথে পিডিআরে ছিলেন, বাইরে ছিলেন। বিকজ তোনার বলে আওয়ামী লীগের গন্ধ ছিল, বিএনপি আমলে হয় নাই। এই আওয়ামী লীগের গন্ধ বিএনপির গন্ধ সেনাবাহিনীর মধ্যে থাকবে কেন? কেন থাকবে? কেন থাকবে? আমরা ট্রেনিং করি, যে হলো আমাদের সিনিয়ররা দেখবে যে সে প্রমোশন পাবে। সিনিয়রকে যখন জিজ্ঞেস করি স্যার আমার কি অত প্রমোশন হয় নাই, দেখো এটা তো বুঝোই তো, কেউ এমনি হয়ে যাবে, কেউ হবে নিজের যোগ্যতা বলে, কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে। পলিটিশিয়ানের নির্দেশে আমার জেনারেল প্রমোশন হবে কেন? কেন হবে মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আমাকে শুধু এখন ইনস্ট্যান্ট উত্তর দেন।